আসসালামু আলাইকুম। তোমাদের ব্যবসা উদ্যোগ বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার কথা ছিল, তার ধারাবাহিকতায় আজকে থেকে প্রথম অধ্যায়ের আলোচনা শুরু করলাম, ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। আমরা এই বইগুলো আসলে পড়ছি এলোমেলোভাবে, তাই আমাদের অনেকগুলো কনসেপ্ট বুঝতে কষ্ট হচ্ছে এবং সবচেয়ে বেশি সমস্যা যেটা দেখতে পাচ্ছি যে তোমরা বইটাকে খুব বেশি অবহেলা করছো, পড়ছো না। কিন্তু এই বইটাতে A+ পেতে গেলে তোমাকে অনেক বেশি লিখতে হবে, ইনফরমেশনগুলো কারেক্ট হতে হবে, MCQ বেশি পরিমাণে হতে হবে। আমরা যদি দেখি পরবর্তীতে ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব, তাহলে আমরা মূলত অভাবের ক্ষেত্রেই বা অভাব ছিল তাই আমরা বুঝছি যে আমাদের এটা প্রয়োজন। যেমন আমাদের পেটে ক্ষুধা লাগলে, খাবারের অভাব হলে আমরা বুঝেছি কি আমাদের খাবার লাগবে। সেম একইভাবে আমাদের যখন মনে হয়েছিল যে আমাদের অনেক কার্যক্রম করার জন্য ব্যবসা প্রয়োজন, ওইরকম অভাব বোধ থেকেই আমাদের মূলত ব্যবসা এসেছে। এটা MCQর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, তাই সুন্দর করে বই আন্ডারলাইন করবে এবং সুন্দর করে লিখে রাখবে। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডর মাধ্যমে উপার্জনের প্রচেষ্টায় জড়িত হয়। মূলত আমাদের অনেক কিছুর অভাব আছে, টাকার অভাব আছে, খাবারের অভাব আছে, খাবার কিনতে আবার টাকা লাগে। এজন্যই আমরা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড, যেখান থেকে আমরা কি উপার্জন করতে পারবো, টাকা উপার্জন করতে পারবো, সে বিষয়ের সাথে আমরা জড়িত হয়ে যাই। তাহলে আমরা যদি দেখি এখানে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়। তাহলে ব্যবসায়ের উদ্ভব হয়েছে কোথা থেকে? মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড এবং লেনদেনকে ঘিরে, যে টাকার লেনদেন আছে সেটাকে ঘিরে। এই অধ্যায় থেকে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ, ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আমার এই ভিডিওগুলো কাদের জন্য? যারা ধৈর্য ধরে পড়তে পারবে তাদের জন্য। যারা খুবই তাড়াতাড়ি পড়তে চাচ্ছ তাদের জন্য এখন না, পরবর্তীতে বই পুরো আলোচনা হয়ে গেলে আমরা সাজেশন ভিত্তিক পুরো বইয়ের একটা রিভিউ ক্লাস আনবো, এটা দেখতে পারো তোমাদের জন্য। কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হবে না, জাস্ট উপর থেকে দেখিয়ে দিয়ে চলে যাওয়া হবে যে এই বিষয়টা আসতে পারে। ব্যবসায়ের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস। ব্যবসা শিক্ষার শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে প্রথম ক্লাসে আসলেন। এগুলো প্রয়োজন নাই। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন, তোমাদের মধ্যে কে কে ব্যবসায় পরিবার থেকে এসেছো? একজন শিক্ষার্থী বলল, তার বাবা চালের ব্যবসা আছে। আরেকজন শিক্ষার্থী বলল, তার বাবার হাঁস মুরগির খামার আছে। আরেকজন শিক্ষার্থী বলল, তার বাবার ওষুধের দোকান আছে। অন্য একজন শিক্ষার্থী বলল, তার মায়ের একটি বিউটি পার্লার আছে। শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন, বললেন, ধান, চাল, হাঁস মুরগি ও ওষুধ বিক্রি এবং বিউটি পার্লার পরিচালনা করা প্রত্যেকটি এক একটি অর্থনৈতিক কাজ। তাহলে এগুলো এক একটা অর্থনৈতিক কাজ। তোমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফা অর্জনের আশায় উক্ত কাজগুলো করে থাকে। তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে আমাদেরকে যে বিষয়টা দিল সেটার মধ্যে দেখো, ব্যবসা হতে গেলে তাহলে এখান থেকে দুইটা টপিক আমরা পাচ্ছি। একটা হলো যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফা অর্জনের আশা এটা করে। জীবিকা নির্বাহ হতে পারে, শুধু এটা হলে হবে না, সাথে মুনাফার উদ্দেশ্য থাকতে হবে। তাহলে এই কাজে কিসের উদ্দেশ্য থাকতে হবে? ব্যবসা হতে হলে মুনাফার উদ্দেশ্যটা থাকতেই হবে, যে তুমি টাকা উপার্জনের জন্য এই কাজটা করছো, তাইলে এটা ব্যবসা হবে, না হয়তো হবে না। এরপরে যদি দেখি, এই প্রশ্নটা কতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তাহলে কোন বিষয়কে ব্যবসা বলে? মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে। তাহলে মূল টার্গেট কি হতে হবে? তোমার ওইখান থেকে মুনাফা আসার টার্গেটটা রাখতে হবে। অথবা তুমি চাচ্ছ যে তোমার ঘরে প্রতিদিন 5টা ডিম প্রয়োজন, তাই তুমি 5টা হাঁস পালছো, তাহলে এটা ব্যবসা হবে না, এটা তোমার পরিবারের চাহিদা মেটানোর জন্য করছো। কিন্তু সেমভাবে তুমি চাচ্ছ যে তোমার প্রতিদিন 100 টাকা করে প্রয়োজন, তুমি 10টা হাঁস থেকে 10টা ডিম পাচ্ছ, সেগুলো বিক্রি করে টাকা পাচ্ছ, তুমি এটা নিয়ে ব্যবসা করার চিন্তা করছো বা অর্থ উপার্জনের চিন্তা করছো, তখন এটা ব্যবসা হবে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, শাকসবজি চাষ করাকে ব্যবসা বলা যায় না, তাহলে এগুলোকে ব্যবসা বলা যাবে না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করবে বা সবজি ফলায়, তা ব্যবসা বলে গণ্য হবে। তাহলে ব্যবসা হতে হলে তাকে কি হতে হবে? মুনাফার আশার বিষয়টা রাখতে হবে, যে আমি এখান থেকে টাকা পাবো। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো আইনের বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা উচ্চতর দক্ষতায় আসে। কখন ব্যবসা হবে? শুধু কি অর্থনৈতিক কর্মকাণ্ড হলেই কি ব্যবসা হয়ে যাবে? না, এটা বৈধ হতে হবে, যে আমাদের দেশে স্বীকৃত। তুমি মদের দোকান একটা নিয়ে বসে গেলে হবে, তুমি একটা অস্ত্রের দোকান নিয়ে বসে গেলে যে তুমি এখানে গুলি বিক্রি করছো বা অন্যান্য যেসব সরঞ্জাম দেশে বৈধ না সেগুলো বিক্রি করছো,
তো তখন তো এটা হবে না। সঠিক উপায়ে পরিচালিত হতে হবে এবং ব্যবসাটা বৈধ হতে হবে। তো এগুলো কোথায় আসতে পারে? এগুলো উচ্চতর দক্ষতার প্রশ্নে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, বইয়ের পাশে লিখে ফেলবে। আমি যেভাবে করে তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করছি যে এটা কতে আসবে, এটা উচ্চতর দক্ষতায় আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উচ্চতর দক্ষতায় আসতে পারে। ব্যবসায়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য বা সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসা একটি স্বাধীন পেশা। তাহলে ব্যবসা একটি স্বাধীন পেশা, এটা আমরা সকলে জানি। ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। তো তুমি কোনো কিছু একটা বিক্রি করছো, সেটার নিশ্চয়ই একটা আর্থিক মূল্য থাকবে, না হলে বিক্রি করার কনসেপ্টটা তো আসবে না। যে তুমি কাউকে বলছো তো উনি এসে বলবে দাম কত, তখন তো তুমি বলতে পারবে না। ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকি ও অনিশ্চয়তার সম্পর্ক রয়েছে। ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে আমরা অধ্যায় পাবো ফিনান্সে, সেখানের মধ্যেও আমরা বিস্তারিত আলোচনা করব, তাও একটু জেনে নাও। ব্যবসা করতে গেলে তোমাকে অনেক কিছু রিস্ক নিতে হবে, যে আমার ব্যবসাটা পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পণ্য পচে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো মূলত এই যে ঝুঁকি, সেটা অনেক ক্ষেত্রে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি যে আমার এই মাসে এত ঝুঁকি হতে পারে, এই কারণে ঝুঁকি হতে পারে। কিন্তু অনিশ্চয়তা অনেক কিছু আছে, দেখো হুট করে বন্যা উঠে গেল, তোমার দোকানে পানি ঢুকে গেল, জিনিসগুলো নষ্ট হয়ে গেল, তুমি জানতা না যে বন্যা হবে। কিন্তু এই যে বিষয়টা, এটা তুমি কিন্তু অনুভব করতে পারবে না যে এটা ক্ষতি হতে পারে, ক্ষতি হলে কতটুকু হতে পারে। তাহলে ঝুঁকির ক্ষেত্রে ঝুঁকি মাঝে মধ্যে পরিমাপ করা যায়, কিন্তু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো আস্তে আস্তে। দেখি, মূলত মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। তাহলে ব্যবসায়ীর অর্থ বিনিয়োগ করে টাকা পাওয়ার জন্য। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। মানে তুমি শুধু টাকা উপার্জন করলেই হবে, সমাজের মানুষের কথা চিন্তা করতে হবে না, যেটা আমরা করি না আর কি মোটেও, তাও এখানে দিল। ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হয়। মানে তোমাকে নৈতিক হতে হবে এবং সমাজের প্রতি দায়িত্ব বা দায়বদ্ধতা তোমাকে রাখতে হবে। ব্যবসা শুধু করলেই হবে না, ব্যবসায়ের ক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি আমার সমাজের উন্নয়ন করব। তো এখানে কিছু কাজ দিছে যেগুলো আমরা জীবনেও করি নাই, এখনও করব না। এর পরবর্তী টপিকে আমরা যাব। 3 নম্বর পৃষ্ঠায় দেখো, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। আমাদের ব্যবসা কোথা থেকে আসলো, বা এগুলো কি এই হুট করে চলে এসেছে নাকি আগে ছিল, অন্যভাবে ছিল, সেটা আবার ধাপে ধাপে এসেছে, সেটা আমরা দেখব। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাবার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার। মানে একটা সময় দেখা যায় মানুষ খুবই কম ছিল, কোনো ঝামেলা ছিল না, এই লতা পাতা খেয়ে ফলটল খেয়ে হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে মানুষ বাড়ে, মানুষের চাহিদাও বাড়ে, তখন মানুষ পশুকে মারতে শুরু করে, যে শিকার করে খাচ্ছে, খাদ্যশস্য উৎপাদন করা শুরু করে আস্তে আস্তে। যে ওরা দেখতেছে কোনো একটা ফল খেয়ে মাটিতে ফেললো, সেখান থেকে আবার চারা গাছ হচ্ছে, সেই চারা গাছ থেকে আবার ফল হচ্ছে, তখন ওদের মাথায় আসতে লাগলো যে আমরা চাইলে তো এভাবে চাষাবাদ করতে পারি। পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড হতো, যে আমি তোমাকে 1 কেজি চাল দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে 1 কেজি অন্য কিছু দাও। তো এরকম বিনিময় হতো, এটাকে বলা হয় বার্টার সিস্টেম। যে আমি তোমাকে কিছু দিব, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দিবা, কারণ তখন তো টাকা ছিল না। এভাবে করেই কেনা বেচা করা হতো। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থল বিনিময়ের মাধ্যমে হিসেবে স্বর্ণরূপা মুদ্রার ও পরবর্তীকালে কাগজীয় মুদ্রার প্রচলন হয়। মানে এক সময় গিয়ে দেখা যায় যে অনেকে বলে আমি ধান উৎপাদন করতেছি, এটাতে এত পরিশ্রম লাগতেছে, আর তুমি অন্য কিছু করতেছো, সেটাতে পরিশ্রম কম, তো তুমি আমার এটা কেন, এত পরিশ্রমের জিনিস তুমি আমাকে সেম ওজনের কেন দিবে? ধরো আমি তোমার থেকে বললাম যে ভাই আমাকে 1 কেজি ধান দাও, তার বিনিময়ে তুমি আমার থেকে 1 কেজি আলু নাও। তো আলুর দাম আর ধানের দাম কি সেম না? তো এই ক্ষেত্রে যখন আস্তে আস্তে দেখতেছে যে মানুষের মধ্যে ঝামেলা হচ্ছে, তখন মানুষ কি করে, এখানের ক্ষেত্রে পণ্যের সাথে সাথে টাকার একটা প্রচলন শুরু করে আস্তে আস্তে। সেটা শেষ পর্যন্ত এখন বর্তমানের কাগজীয় মুদ্রায় চলে এসেছে। ব্যবসায় ক্রমবিকাশের এই ধারাকে প্রাচীন, মধ্য, আধুনিক যুগে 3 পর্যায়ে ভাগ করা হয়। কয় পর্যায়ে ভাগ করা হয়? এই 3 পর্যায়ে ভাগ করা হয়। প্রথম প্রাচীন যুগ, এরপরে হলো মধ্যযুগ, এরপর আধুনিক যুগ। খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগে কি হইতো এগুলো মনে থাকবে তোমাদের, যদি এমসিকিউতে এটা আসে না তেমন একটা। পশু শিকার করতে হয়, মৎস্য শিকার করতো, ফলমূল আহরণ করতো, কৃষি কাজ করতো, দ্রব্য বিনিময় করতো। তাহলে এই কাজগুলো হইতো একেবারে আদি যুগে। মধ্যযুগে কি হইতো, বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য কিছু জিনিস, যেমন যেগুলো সহজে পাওয়া যেত না, এগুলাকে টাকা হিসেবে নিয়ে এসেছে। শামুক, ঝিনুক, কড়ি, পাথর। তো এইটা আসতে পারে যে শামুক, ঝিনুক, কড়ি, পাথর কোন যুগের নিদর্শন বা কোন যুগে এটার ব্যবহার হতো। তাহলে মধ্যযুগে এটার ব্যবহার হতো।
বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার শুরু হয়। বিনিময়ের মাধ্যম হিসেবে এগুলার কি হয়, ব্যবহারগুলো শুরু হয়। এরপর হলো কাগজীয় মুদ্রার প্রচলন শুরু হয়। আস্তে আস্তে মানুষ টাকার ব্যবহারটা শুরু করে। বাজার ও শহর সৃষ্টি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা আসলে এটা বেশিরভাগ ভুল দাগাও যে বাজার ও শহরের বিষয়টা কখন শুরু হয় এবং কাগজীয় মুদ্রার ব্যবহার কখন শুরু হয়। এই দুইটাই কিন্তু মধ্যযুগ, এগুলো কোনোটাই আধুনিক যুগে না। ব্যবসা সংগঠনের উদ্ভব হয়। আধুনিক যুগে কি হয়, অতিমাত্রা শিল্প আস্তে আস্তে শুরু হয়, যেটাকে শিল্প বিপ্লবের সময় বলে। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হয়, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ হয়, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন হয়, ব্যাংক বিমা ব্যবস্থার সম্প্রচারণ হয়, এটিএম কার্ডের প্রচলন শুরু হয়, মোবাইল ব্যাংকিংয়ের প্রচলন শুরু হয়। এই টপিকটা আশা করি পারবে। এরপরে যেটা দেখি, ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। বর্তমানে ব্যবসায় শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। মানে আমরা শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কেই কি বলি না, ব্যবসা বলি না। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকেই ব্যবসা বলে। মানে এখানে অনেকগুলো কাজ আছে, শুধু যে কিনলাম আর বেচলাম বিষয়টা এমন না। উৎপাদন থেকে শুরু করে ওদের মধ্যে অনেক সহায়ক বিষয় কাজ করে, সেগুলো সবগুলোকে একসাথে ব্যবসা বলে। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে যেমন পরিবহন লাগে, বিমা করতে হয়, আমার ব্যবসাটা যদি ডুবে যায় আমি কিভাবে নিজেকে বাঁচাবো, ব্যাংক ব্যবস্থার সাহায্য লাগে, গুদাম লাগে যেখানে পণ্যগুলো রাখবো, বিজ্ঞাপন করতে হয় যাতে মানুষ চিনে। তো এখানে অনেকগুলো কাজ আসলে জড়িত, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যবসায়কে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? প্রধানত 3 ভাগে। তোমরা এখানকার এই এমসিকিউটার সাথে চতুর্থ অধ্যায়ের একটা এমসিকিউ গোলায় ফেলো, যে মালিকানা ভিত্তিতে ব্যবসায় কয় প্রকার বা ব্যবসায় শ্রেণীবিন্যাস কয় প্রকার, আর আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়। তো ওইটার এটার মধ্যে গোলা বানা, এটা হলো আধুনিক ব্যবসা প্রধানত কয় প্রকার, 3 প্রকার বা 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো যে শিল্প ইন্ডাস্ট্রি, ব্যবসা বা বাণিজ্য, বাণিজ্য হলো কমার্স। এরপরে হলো যে প্রত্যক্ষ সেবা, ডিরেক্ট সার্ভিস। তো ব্যবসায়ের মধ্যে আমরা আরও কিছু বিষয় দেখব, যেমন শিল্প। শিল্প কি? আসলে শিল্প নিয়ে আমরা পরবর্তী টপিকে তো আরও বিস্তারিত আলোচনা করব। এখন দেখে নাও শিল্প এখানে 5 প্রকার দিয়েছে: প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, সেবামূলক, উৎপাদন। এরপরে বাণিজ্যের মধ্যে কিছু বিষয় আছে, বাণিজ্যকে ট্রেডও বলে অনেকে। পণ্য বিনিময়, এখানে ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং বা ব্যাংক, বিমা, বিজ্ঞাপন, এগুলো জড়িত। এই 6টা বিষয় সাধারণত জড়িত থাকে। প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা হলো যে তোমাকে সেবা দিবে, কোনো পণ্য বিক্রি করবে না, কিন্তু তার বিনিময়ে টাকা নিবে। যেমন আইনজীবীরা সেটা করে, ডাক্তাররা করে, প্রকৌশল বৃত্তি যারা ইঞ্জিনিয়ার আছে ওরা করে, অডিট ফার্ম যেটাকে আমরা সিএ বলি বা চার্টার্ড অ্যাকাউন্টার বলি, ওরা যেটা করে। এখানে কোনো কিছু বিক্রি হয় না, এখানে জাস্ট নিজের মেধাটাকে বিক্রি করা হয়, সেবাকে বিক্রি করা হয়। ইন্টারনেট সেবা, কেয়ার গিভিং। তো এই যে এগুলো আছে, এগুলোতে কোনো পণ্য বিক্রি করা হয় না, এগুলোতে কি বিক্রি করা হয়? সেবা বিক্রি করা হয়। পরবর্তী টপিকগুলো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবে, আর আমাদের বইগুলো প্রয়োজন হলে কেনার জন্য আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে।